তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় কোষ চক্র। আমরা আগের ক্লাসে দেখেছি কোষ বিভাজনের প্রকারভেদ। আজকে আমরা আলোচনা করব কোষ চক্র। কোষ চক্র কাকে বলে? একটা কোষ বিভাজনের শেষ হলো, পরবর্তী কোষ বিভাজন শুরু হবে। দুটোর যে মধ্যবর্তী সময়, সেই সময় কোষের মধ্যে যে পরিবর্তনগুলি ঘটে, চক্রাকারে পরিবর্তনগুলি ঘটে, তাকে বলা হয় কোষ চক্র। অর্থাৎ দুইটি কোষ বিভাজনের মধ্যবর্তী সময়ে কোষের মধ্যে যেসব পরিবর্তন ও ঘটনাবলী চক্রাকারে দেখা যায়, তাকে বলা হয় কোষ চক্র। এই কোষ চক্রের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা জীবের ক্ষেত্রে, প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়কাল এই কোষ চক্রটা চলে। মানুষের ক্ষেত্রে এই কোষ চক্রের সময়কালটা হলো 24 ঘন্টা। ইস্টের ক্ষেত্রে এই কোষ চক্রের সময়কালটা হলো 90 মিনিট। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই কোষ চক্রের সময়কালটা হলো 20 থেকে 30 মিনিট। এই কোষ চক্রের সময়কালটাকে বলা হয় জনুকাল। কোষ চক্রের সময়কালটাকে বলা হয় জনুকাল। বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক প্রথমবার কোষ চক্রের বিশদ বর্ণনা করেন। যেটা আমরা দেখছি সেটা বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক বর্ণনা করেছিলেন। কোষ চক্রের ধাপগুলো কি কি? কতগুলি ধাপে কোষ চক্র সম্পন্ন হয়? কোষ চক্রের প্রথমত দুটো ধাপ, ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজে কোষটা বিভাজিত হয় এবং কোষ বিভাজনের যে পূর্ববর্তী সময়টা, যে মধ্যবর্তী ঘটনাগুলি ঘটে, সেটা ইন্টারফেজ দশায়। ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। ইন্টারফেজ দশা আবার তিনটে ভাগে ভাগ করা যায়: G1, S, G2, G1, S, G2, গ্যাপ 1, সিনথেসিস ফেজ এবং গ্যাপ 2 ফেজ। তিনটে ফেজে, তিনটে দশায় ভাগ করা যায়। পাশে 10, 9 এগুলো দেওয়া আছে। এটা মানুষের ক্ষেত্রে G1 দশা থাকে 10 ঘন্টা, সিনথেসিস দশা থাকে 9 ঘন্টা এবং G2 দশা থাকে 4 ঘন্টা। এই জন্য সময়কালটা দেওয়া আছে। এবং মাইটোটিক ফেজটা মানুষের ক্ষেত্রে 1 ঘন্টা স্থায়ী হয়। এই মাইটোটিক ফেজ আবার দুটো ধাপে সম্পন্ন হয়। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিস, দ্বিতীয় ধাপে সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আবার 4টি ধাপে সম্পন্ন হয়: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই প্রত্যেকটা ভাগকে আমরা ইন্ডিভিজুয়ালি আবার পড়ব, বিস্তৃতভাবে পড়ব। চলো আমরা চলে যাই এবার ইন্টারফেজ দশায়। ইন্টারফেজ দশা কাকে বলে? দুটি বিভাজন দশার অন্তর্বর্তী সময়ে একটা কোষ বিভাজন শেষ হলো, পরবর্তী কোষ বিভাজন শুরু হবে, তার মধ্যবর্তী যে সময়, অর্থাৎ দুটি বিভাজন দশার অন্তর্বর্তী সময়ে কোষ বিভাজিত হয় না, তখন কিন্তু কোষ বিভাজিত হয় না, কিন্তু পরবর্তী বিভাজনের জন্য তারা প্রস্তুতি নেয়। একে বলছে ইন্টারফেজ দশা। একবার কোষ বিভাজন হয়ে গেল, এবার পরবর্তী যে বিভাজন শুরু হবে, তার মধ্যবর্তী সময়ে কোষটা পরবর্তী বিভাজনের জন্য যে প্রস্তুতি নেয়, তাকে বলা হয় ইন্টারফেজ দশা। এর বৈশিষ্ট্যগুলো কি কি দেখে নিই। এর বৈশিষ্ট্য হলো এরা সংশ্লেষমূলক কাজ করে। এই ইন্টারফেজ দশাটা কোনো বিশ্রাম দশা নয়, এখানে বিপাকীয় কাজ চলতেই থাকে। সেই জন্য একে বলা হয় বিপাকীয় দশা। কোষের মধ্যে বিপাকীয় কাজ চলতেই থাকে, একে বলা হয় বিপাকীয় দশা। প্রথমে আসছে সংশ্লেষমূলক কাজ। কি কি সংশ্লেষ হয়? পরবর্তী কোষ বিভাজনের জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন, সেই জিনিসগুলোর কে সংশ্লেষ করার জন্য প্রোটিন, উৎসেচক, এই সমস্ত ফ্যাক্টরগুলো সংশ্লেষিত হয়।
এটিপি সংশ্লেষ হয়, অর্থাৎ পরবর্তী বিভাজনের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তির সংশ্লেষ হয়, এটিপির সংশ্লেষ হয় ইন্টারফেজ দশায়। এই জন্য একে শক্তি দশাও বলা হয়। ডিএনএ রেপ্লিকেশন হয় এস ফেজে। তো ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে প্রয়োজনীয় উৎসেচক, প্রয়োজনীয় ফ্যাক্টর, সেইগুলো সংশ্লেষিত হয় এই ইন্টারফেজ দশায়। আরএনএ সংশ্লেষ হয় ইন্টারফেজ দশায়। এবং যে সেন্ট্রোজোমের মধ্যে যে সেন্ট্রিওল আছে, সেন্ট্রিওলটা ডাবল হয়ে যায়, 2 জোড়া সেন্ট্রিওল গঠিত হয় ইন্টারফেজ দশায়। কোষের আয়তন বৃদ্ধি হয়, কোষ বিভাজন হলো, বিভাজন হওয়ার পর কোষটা তখন ছোট থাকে, আস্তে আস্তে কোষটার আয়তন বৃদ্ধি পায় এবং ম্যাচিওর হয় পরবর্তী বিভাজনের জন্য। এটা হলো ইন্টারফেজ দশার বৈশিষ্ট্য। এবার এই যে কোষ চক্রটাকে আমরা একটা চক্রের মাধ্যমে দেখাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ ছক। এটা পরীক্ষায় যদি বলে যে কোষ চক্র কাকে বলে বা কাকে বললেও এই ছকটা দেখাতে হবে, অথবা ইন্টারফেস দশা কাকে বলে বললেও এই ছকটা দেখাতে হবে। এই ছকটা জানলে আমাদের অনেক সুবিধা হবে পরবর্তীতে। এই যে ছকটা আছে, অর্থাৎ ইন্টারফেস দশার 3টে ধাপ আমরা আগেরটা দেখেছি। জি1, এস, জি2, গ্যাপ অন ফেজ, এস ফেজ অর্থাৎ সিনথেসিস ফেজ, জি2 অর্থাৎ গ্যাপ 2 ফেজ, এবং মাইটোটিক ফেজ, এম ফেজ। এম ফেজের আবার ভাগগুলো জানি আমরা, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস। এর মধ্যে প্রত্যেকটা দশার মধ্যে যে ঠিকঠাক প্রত্যেকটা জিনিস সিনথেসিস হয়েছে কিনা সেইগুলো দেখার জন্য আছে চেক পয়েন্ট। জি1 এস চেক পয়েন্ট, এস চেক পয়েন্ট, জি2 এম চেক পয়েন্ট, এম চেক পয়েন্ট। এই চেক পয়েন্টগুলোতে দেখা হয় যে ঠিক ঠিক জিনিসগুলো সিনথেসিস হয়েছে কিনা। এখানে একটা জি0 দশা আছে, এর পরবর্তীতে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। দেখে নিয়ে এবার আমরা জি অন দশাটা বৈশিষ্ট্য কি। জি অন দশা, জি অন দশা এইটা অর্থাৎ গ্যাপ অন দশা। ইন্টারফেস দশাটা মানুষের ক্ষেত্রে ইন্টারফেস দশার সময়কাল প্রায় 23 ঘন্টা, আর মাইটোটিক ফেজের সময়কাল 1 ঘন্টা। এই যে সময়কালটা অর্থাৎ ম্যাক্সিমাম সময়টা কাটায় ইন্টারফেস দশায়। এরপর আছে জি অন দশা। ইন্টারফেস দশার প্রথম ধাপ হলো জি অন দশা অর্থাৎ গ্যাপ অন দশা, গ্যাপ অন ফেজ। গ্যাপ অন ফেজের মধ্যে বা জি অন ফেজের মধ্যে কি কি ঘটনা ঘটে এখানে দেখতে পাচ্ছি। জি অন ফেজ এইটা হলো ইন্টারফেস দশার প্রথম ধাপ। প্রায় ইন্টারফেজের যে সময়কাল তার 30 থেকে 50% সময় ব্যয় হয় জি অন ফেজে। ইন্টারফেজের প্রায় 30 থেকে 50% সময় ব্যয় হয় জি অন ফেজে। মানুষের ক্ষেত্রে এটা প্রায় 10 ঘন্টা। মানুষের ক্ষেত্রে এটা 10 আওয়ার। 2 নম্বর, জি অন ফেজে ডিএনএ রেপ্লিকেশনের জন্য এস ফেজে যে ডিএনএ রেপ্লিকেশন হবে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় যে উৎসেচক, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, এইগুলো সংশ্লেষিত হয় এই জি অন ফেজের মধ্যে। 3 নম্বর, আরএনএ এবং সাংগঠনিক প্রোটিন সংশ্লেষ হয় জি অন ফেজের মধ্যে। আরএনএ কেন সংশ্লেষ হবে? ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, এই জন্য আরএনএ সংশ্লেষ হওয়া একান্ত প্রয়োজন। 1 নম্বর, আরএনএ গুলো যুক্ত হয়ে তৈরি করে রাইবোজোম, আর রাইবোজোম তৈরি করে প্রোটিন। ফলে এই 3 প্রকার আরএনএ, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এটা সংশ্লেষ হয় এবং সাংগঠনিক প্রোটিন সংশ্লেষ হয় এই জি অন ফেজের মধ্যে। 4 নম্বর,
হিস্টোন প্রোটিন সংশ্লেষ। ডিএনএ এর গঠনের ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্রোমোজোমের গঠনে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন থাকে, অর্থাৎ এই হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় জি1 ফেজের মধ্যে। মোনাড প্রকৃতির ক্রোমোজোম, তার মানে কি, এখানে ক্রোমোজোম একটা সরু দীর্ঘ তন্তুর মতো হয়, যেখানে একটি মাত্র ডিএনএ চেন থাকে, মানে একটি মাত্র ডিএনএ অণু থাকে, দ্বিতন্ত্রী ডিএনএ অণু থাকে, সরু হয়, সেই জন্য একে বলা হয় মোনাড প্রকৃতির ক্রোমোজোম। ক্রোমোজোমটা মোনাড হয়। কোষ অঙ্গাণু সংখ্যা বৃদ্ধি। এই জি1 ফেজের মধ্যে কোষ অঙ্গাণু যেগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, এই সমস্তগুলোর সংখ্যা বৃদ্ধি ঘটে, সব দ্বিত্বকরণ ঘটে, ডাবল হয়ে যায়। কোষ বিভাজনে যেহেতু এগুলোকে ভাগ হতে হবে, এগুলো ডাবল হয়ে যায়। জি1 ফেজটা কে বলা হয় অ্যান্টি ফেজ দশাও বলে। এই জি1 ফেজ নির্ধারণ করে যে এইটা এস দশায় প্রবেশ করবে কিনা। এস দশায় প্রবেশের আগে একটা চেকিং পয়েন্ট আছে, জি1 এস চেকিং পয়েন্ট, সেখানে চেক হয়, যদি সবগুলো সংশ্লেষ না হয় বা কোনো কিছুর অভাব থাকে, তাহলে কিন্তু এস দশায় প্রবেশ করবে না। পরবর্তী এস দশায় প্রবেশ করবে কিনা, এস ফেজে প্রবেশ করবে কিনা, জি1 ফেজ নির্ধারণ করে। 2 নম্বর, জি1 ফেজ নির্ধারণ করে যে যদি কোষ বিভাজনটা প্রয়োজন কি প্রয়োজন নাই। যদি প্রয়োজন না হয়, তাহলে হঠাৎ সেই সময় জি1 ফেজের মধ্যে কোষ বিভাজন স্থগিত থাকে, কোষ বিভাজন সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ থাকে। এই যে সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ থাকছে জি1 ফেজের মধ্যে, এটাকে বলা হয় জি0 দশা। আগে জানতে হবে জি0 দশা। জি1 ফেজের মধ্যে যে কোষচক্র যদি বন্ধ থাকে স্থায়ীভাবে বা সাময়িকভাবে, তখন তাকে বলা হয় জি0 দশা। এই জি0 ফেজের মধ্যে প্রবেশ করবে কি করবে না, এবং কোষ এইটা নির্ধারণ করে জি1 ফেজ, এবং সেই সঙ্গে কোষের বিভেদীকরণ ঘটায়। যদি জি0 দশায় প্রবেশ করে এবং কোষের বিভেদীকরণ ঘটায়। 3 নম্বর, জি1 ফেজ নির্ধারণ করে যে জি0 দশা থেকে আবার এস দশায় প্রবেশ করবে কিনা, আবার কোষচক্রের মধ্যে প্রবেশ করবে কিনা। জি0 দশা থেকে আবার কোষচক্রের মধ্যে প্রবেশ করবে কিনা, এটা নির্ধারণ করে কে, জি1 ফেজ। এই জি0 ফেজটা যেটা বললাম, এটা পরীক্ষায় এসে থাকে। কি বলবে, জি0 ফেজ বা জি0 দশা কাকে বলে? কোষচক্রের যে সময়, কোষচক্রের ইন্টারফেজ দশায় যে সময় বা জি1 ফেজের মধ্যে কোষ বিভাজন যদি, কোষচক্রটা যদি সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ থাকে, তখন তাকে বলা হয় জি0 দশা। আরেকবার বলে দিই, কোষচক্রের ইন্টারফেজ দশায় বা জি1 ফেজে কোষচক্রটা যদি স্থায়ীভাবে বা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, তাকে বলা হয় জি0 ফেজ বা জি0 দশা। কোন কোন কোষ এই জি0 দশায় থাকে? যেমন মানুষের ক্ষেত্রে আরবিসি, লোহিত রক্তকণিকা, স্নায়ু কোষ বা নিউরন, পেশি কোষ, এগুলো জি0 দশায় অবস্থান করে। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, মনে রাখা দরকার। এবার আমরা চলে যাই এস ফেজের মধ্যে। এস দশা বা সিনথেটিক ফেজ। এস দশা বা সিনথেটিক ফেজ। সিনথেটিক ফেজের মধ্যে কি কি ঘটনা ঘটে? এই যে সিনথেটিক ফেজ, এই সময়টা, এটা প্রায় ইন্টারফেজ দশার মধ্যে 20 থেকে 40% সময় ব্যয় হয় এই সিনথেটিক ফেজের মধ্যে। মানুষের ক্ষেত্রে এই সময়কালটা প্রায় 9 ঘন্টা, 9 আওয়ার। এই সময় কি কি ঘটনা ঘটে? ডিএনএ রেপ্লিকেশন ঘটে। ডিএনএ রেপ্লিকেশন মানে কি? ডিএনএ রেপ্লিকেশন মানে হলো একটা দ্বিতন্ত্রী ডিএনএ থেকে অন্য একটা দ্বিতন্ত্রী ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, একে বলা হয় রেপ্লিকেশন।
এই রেপ্লিকেশনটা ঘটে এই এস দশায় বা সিনথেটিক ফেজের মধ্যে। এই জন্য একে বলা হয় ডিএনএ সিনথেসিস ঘটছে বলে এই জন্য একে বলা হয় সিনথেটিক ফেজ। এখানে ডিএনএ সিনথেসিস বা ডিএনএ সংশ্লেষ ঘটে, ডিএনএ এর পরিমাণটা দ্বিগুণ হয়ে যায়। জিওন ফেজে দেখেছি যে ক্রোমোজোমটা থাকে মোনাড প্রকৃতির, অর্থাৎ একটা দ্বিতন্ত্রী হেলিক্স ডিএনএ থাকে। এখানে ক্ষেত্রে দ্বিতন্ত্রী হেলিক্স ডিএনএটা ডাবল হয়ে যায়, 2C থেকে 4C হয়ে যায়, ফলে ক্রোমোজোমটা হয়ে যায় কি ডায়াড প্রকৃতির। এখানে জিওন ফেজের মতো প্রোটিন সংশ্লেষ চলতেই থাকে, জিওন ফেজের মতো এখানে আরএনএ সংশ্লেষ চলতেই থাকে, এবং এখানে সেন্ট্রিওলের দ্বিত্বকরণ ঘটে। যেমন জিওন ফেজে দেখেছি বিভিন্ন কোষীয় অঙ্গাণু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এখানেও তাই নিম্ন শ্রেণীর জীবে অথবা প্রাণী কোষের মধ্যে সেন্ট্রিওলের দ্বিত্বকরণ ঘটতে থাকে এই এস ফেজ বা সিনথেটিক ফেজের মধ্যে। এরপর আমরা দেখে নিই G2 ফেজ। G2 ফেজে কি কি ঘটনা ঘটে। G2 ফেজ বা G2 দশা, এটা G2 দশা, এটা ইন্টারফেজের 3 নম্বর ধাপ। এটা প্রায় 10 থেকে 30% সময় ব্যয়, টোটাল ইন্টারফেজের 10 থেকে 30% সময় ব্যয় হয় এই গ্যাপ 2 ফেজ বা G2 দশার মধ্যে। মানুষের ক্ষেত্রে এর সময়কালটা হলো 4 ঘন্টা, প্রায় 4 আওয়ার। এই দশায় কি কি ঘটনা ঘটে? প্রথমত কোষ ও নিউক্লিয়াসের আকার বৃদ্ধি ঘটে। যে কোষটা যে পরবর্তী বিভাজনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই কোষটা আস্তে আস্তে আকার আয়তনে বৃদ্ধি পায়, নিউক্লিয়াসটাও আকার আয়তনে বৃদ্ধি পায়। কোষের মধ্যে এটিপি সংশ্লেষ হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রচুর পরিমাণে এটিপি সংশ্লেষ হয় এবং শক্তি সঞ্চয় হয়, কারণ কোষ বিভাজনের সময় শক্তির প্রয়োজন, সেই শক্তিটা সঞ্চয় হয় এই G2 ফেজের মধ্যে। 4 নাম্বার, যেমন ভাবে G1 বা এস ফেজের মধ্যে চলছিল, এখানে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ চলতেই থাকে। 5 নাম্বার, কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, যেমন ভাবে G1 এ হচ্ছিল বা এস এর মধ্যে হচ্ছিল, এখানেও তাই G2 এর মধ্যে কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি চলতেই থাকে। সর্বশেষ ডিএনএ মেরামতি ঘটে। ডিএনএ মেরামতি মানে যে ডিএনএটা এস দশায় তৈরি হয়েছে, সেই ডিএনএটা ঠিক তৈরি হয়েছে কিনা, যদি ঠিক তৈরি না হয় তাহলে তার মেরামতিটা ঘটে এই G2 ফেজের মধ্যে। তাহলে আমরা 3টে ফেজ পেলাম, G1, S, G2 ফেজ ইন্টারফেজের পেলাম। টোটাল কত ঘন্টা? 10 আর 9 19 হচ্ছে 23 ঘন্টা, আর 1 ঘন্টা হলো মাইটোটিক ফেজ। এরপর আমরা দেখে নেব এই 3টে ফেজের মধ্যে যে চেক পয়েন্ট গুলো আছে, যে চেকিং পয়েন্ট গুলোতে ডিএনএ যে সংশ্লেষ হয়েছে বা ডিএনএ প্রোটিন গুলো সংশ্লেষ হয়েছে, সেগুলো ঠিক সংশ্লেষ হয়েছে কিনা, কিভাবে হয় সেটা আমরা দেখে নেব। এই চেকিং পয়েন্ট গুলো একটু আমরা দেখে নিই। G1 ফেজ থেকে যখন G2 এস ফেজের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ G1 ফেজ থেকে যখন এস ফেজে প্রবেশ করে, তখন G1 এস চেক পয়েন্টে এইগুলো চেকিং হয়, অর্থাৎ এই সময় যে প্রোটিনগুলো সংশ্লেষ হয়েছে, যে আরএনএ সংশ্লেষ হয়েছে, এই সমস্ত গুলো চেকিং হয় এই জায়গায়, যে ঠিক সংশ্লেষ হয়েছে কিনা। এছাড়াও কোষের আকার এবং আয়তন ঠিক আছে কিনা, ডিএনএ অণু যে সিনথেসিস ফেজে প্রবেশ করবে, ডিএনএ অণু ঠিক আছে কিনা, কোথাও ভেঙে আছে কিনা, এইগুলো সমস্ত চেকিং হয় কোথায়? এইগুলো সমস্ত চেকিং হয় G1 এস চেক পয়েন্টে। এই সময় এই চেকিং এ সাহায্য করে কে? G1 সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ সিডিকে, এই দুটো প্রোটিন এই G1 এস চেক পয়েন্টে কাজ করে। কোষের মধ্যে P53 জিন থাকে, এই P53টা কি করে? কোষ বিভাজনটা নিয়ন্ত্রিত করে, যে ঠিক একটা কোষ থেকে দুটো কোষ, দুটো কোষ থেকে 4টে কোষ যে তৈরি হচ্ছে, এই কোষ বিভাজনের নিয়ন্ত্রণটা করে P53। যদি P53 অভাব দেখা যায়, P53 যদি অভাব হয়, তখন কিন্তু কোষ বিভাজনের নিয়ন্ত্রণে
থাকে না, তখন সেটা ম্যালিগন্যান্ট বা ক্যান্সার, ক্যান্সার ঠিক নয়, ম্যালিগন্যান্ট কোষে পরিণত হয়। কোষগুলো অগোছালোভাবে, অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে। এই চেক পয়েন্টে এগুলো নিয়ন্ত্রণ হয়, এগুলো দেখা হয়। তারপর 2 নম্বর এস চেক পয়েন্ট। এস চেক পয়েন্ট, এস ফেজে যে ডিএনএটা সংশ্লেষ হয়েছে সেই সময় এস চেক পয়েন্ট, এটা নিয়ন্ত্রণ করে কে? এস সাইক্লিন এবং সিডিকে। এস সাইক্লিন এবং সিডিকে, এখানে ডিএনএটা ঠিক ঠিক সিনথেসিস হয়েছে কিনা এটাকে দেখা হয়, এবং যদি ঠিক না হয়ে থাকে সেটাকে নিরাময় করা হয়, মেরামত করা হয়। এটা কোন চেক পয়েন্টে? এস চেক পয়েন্টে। 3 নম্বর G2M চেক পয়েন্ট, এম দশায় প্রবেশের আগে একটা চেক পয়েন্ট, G2M চেক পয়েন্ট। এখানে এম সাইক্লিন এবং সিডিকে এই দুটো কাজ করে এই চেক পয়েন্টে, প্লাস ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ। এখানে কি কি ঘটনা ঘটে? এখানে একই রকম, যে ডিএনএ যেটা সিনথেসিস হয়েছে যদি ঠিক না হয়ে থাকে তাহলে মেরামতি করা দরকার, মেরামতিটা হয়। কোষীয় অঙ্গাণুগুলো যে ঠিকঠাক দ্বিত্বকরণ ঘটেছে, ডাবল হয়েছে, সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এটা ঠিক ঠিক হয়েছে কিনা, অথবা নিউক্লিয় প্রোটিন ঠিক তৈরি হয়েছে কিনা। যে ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমোজোম যেটা থাকে, যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় প্রোটিন থাকে, নিউক্লিয় প্রোটিনের মধ্যে প্রোটিন এবং নিউক্লিয় জালিকা আগে আমরা পড়েছি, সেই নিউক্লিয় প্রোটিন ঠিকঠাক তৈরি হয়েছে কিনা সেটা হয় এই G2M চেক পয়েন্টে। তাই চেক পয়েন্টের ঘটনাগুলো আমরা পেলাম। এখানে এম চেক পয়েন্ট আছে, এম চেক পয়েন্ট আজকে আমরা আলোচনা করব না। আমরা যখন মাইটোটিক ফেজ পড়ব, মাইটোটিক ফেজের সময় এম চেক পয়েন্টের আলোচনা করব। আজকে আমাদের এতটা পর্যন্ত থাকলো। পরবর্তীতে আমরা মাইটোসিসের বিভিন্ন দশাগুলো আমরা